সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা করতে চলেছি ক্লাস 9-এর কোষে দেখি 15.1-এর অঙ্কগুলো। এর মধ্যে কিছু অঙ্ক আমাদের আগেই কমপ্লিট করা হয়ে গেছে, আর কিছু যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। তো চলো এক এক করে অঙ্কগুলো করি। তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা ভালো করে বুঝবে অঙ্কগুলো এবং খাতায় একা একা করবে এবং অবশ্যই নোটগুলো বানিও, ঠিক আছে? তো চলো অঙ্কগুলো করা যাক। দেখো আজকে আমরা কোথা থেকে করব? এই 7 দাগ থেকে করব আজকে, বুঝেছো? এই 7 দাগ থেকে করব। চলো দেখা যাক অঙ্কে কি বলেছে। এই যে হচ্ছে 7 দাগ। বলেছে রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার। তাহলে বাগানটা কেমন এঁকে ফেলি? আয়তক্ষেত্রাকার হচ্ছে বাগান। তারপর কি বলছে? বাগানের দৈর্ঘ্য 14 মিটার, তাহলে 14 মিটার হয়ে গেল দৈর্ঘ্য, প্রস্থ হয়ে গেল 12 মিটার, 12 মিটার প্রস্থ। বাগানটির ভিতরে চারদিকে সমান চওড়া রাস্তা তৈরি করতে হবে, তাই তো? সমান চওড়া রাস্তা তৈরি করলাম। ঠিক আছে, তারপর কি বলছে? যে রাস্তা তৈরি করতে 1 মিটারে প্রতি বর্গ মিটারে, তাই তো, প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে লাগছে। মোট মোট লেগেছে এত টাকা, মোট এত টাকা খরচ হয়েছে। হলে রাস্তাটি কত চওড়া আমাদের হিসাব করে লেখো। মানে রাস্তাটি কত চওড়া, মানে এখান থেকে এইটুকু কতটুকু চওড়া রাস্তা। চলো অঙ্কটা করা যাক। তো দেখো অঙ্কটা প্রথমে যদি বুঝি আমি, তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে রাস্তাটা ধরতে হবে কত চওড়া, x মিটার চওড়াই ধরলাম রাস্তা। মনে করো ধরলাম যে রাস্তাটা x মিটার চওড়া। চারিদিকে সমানই চওড়া, তার জন্য আমরা চারিদিকে x মিটার করেই ধরছি, বুঝেছো? তাহলে এবার যদি আমি মনে করো যে যদি আমি এই পুরোটুকুর ক্ষেত্রফল তো বের করতেই পারবো, পুরো জমিটির ক্ষেত্রফল, কারণ আমি দৈর্ঘ্যও জানি প্রস্থও জানি। দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে পুরো জমির ক্ষেত্রফল পেয়ে যাব। এইবার পুরো জমির ক্ষেত্রফল থেকে যদি এইটুকুর ক্ষেত্রফল আমি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, বুঝেছো? এইটুকুর ক্ষেত্রফল যদি আমি বিয়োগ করে দিতে পারি, পড়ে থাকলো কোনটুকু? তাহলে এইটুকু পড়ে থাকলো। তাহলে এইটুকু কি ছিল? এইটুকু রাস্তা তো। তাহলে আমি মোট রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? তাহলে যেই আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম, সেই ক্ষেত্রফলকে যদি আমি প্রতি বর্গ মিটারে 20 টাকা লাগছে, তাহলে আমার মনে করো যা ক্ষেত্রফল হলো এই টাকা, মনে করো কিছু হলো, এই টাকায় 20 মিটার করে লাগছে, তাহলে এই এই পুরো এত এত ক্ষেত্রফল হয়েছে। মনে করো যে 500 ক্ষেত্রফল হলো, 500 বর্গ মিটার। মনে করো 500 বর্গ মিটার হলে প্রতি বর্গ মিটারে 20 টাকা লাগে, তাহলে 500 বর্গ মিটারে কত টাকা লাগবে? 500 গুণ 20। তাহলে এইটা যেটা বেরোলো, এইটা মানে এইটা বেরিয়ে গেল না টাকা, মোট কত টাকা খরচ হয়েছে রাস্তা বানাতে, এইটা। তাহলে এর মধ্যে তো যে কোনো জায়গায় একটা x থাকবে, তাই তো, কারণ আমরা x ধরে অঙ্ক করব। যেই এখানে x থাকবে, তাহলে এইটা এই সমীকরণ গঠন করতে হবে যে এইটা এই পুরোটা সমান সমান এইটা, যে টাকা প্রশ্নে বলে দিয়েছে। তাহলে যেই তুমি সমাধান করবা সেখান থেকে x এর মান তুমি পেয়ে যাবা, বুঝেছো? x এর মান পেয়ে গেলে রাস্তা কত চওড়া পেয়ে গেলে, এটাই অঙ্কে বলেছে। তো চলো করি। লিখো আয়তাকার
বাগানের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান দৈর্ঘ্য কত এখানে 14 মিটার গুণ প্রস্থ কত 12 মিটার সমান সমান ক্ষেত্রফল হবে 14 গুণ 12 গুণ করলে কত হয় 4 দুগুণী 8 2 একে 2 4 একে 4 1 একে 1 8 বসে গেল 4 5 6 আর 1 তার মানে হয়ে গেল 168 এটা কি বার হলো বলো তো বর্গ মিটার তাহলে আমি পেয়ে গেলাম যে এইখান থেকে এই পুরোটুকু কত হলো পুরোটুকু হয়ে গেল আমার 168 বর্গ মিটার এইবার আমি শুধু এই রাস্তাটা কত লম্বা সেটা রাস্তার দৈর্ঘ্য মানে কি বলছি আমি এই রাস্তাটুকু বাদে ভিতরে যেটুকু এটাও তো আমার জমি এইটুকু রাস্তা বাদে ভিতরে যে জমি আমার পড়ে রয়েছে সেই ভিতরের জমির দৈর্ঘ্য বার করব এবং প্রস্থ তাহলে ভিতরের জমির এই দৈর্ঘ্য কতটুকু হবে এই দৈর্ঘ্য মোট এই দৈর্ঘ্যের থেকে একবার এইখান থেকে এইটুকু বাদ দিয়ে দেব এই লম্বাটা একবার এইখান থেকে এইটুকু বাদ দিয়ে দেব তো এই দু জায়গা থেকে এইটা আর এটা বাদ দিলে আমি এইখান থেকে এইটুকুর ভ্যালু পেয়ে গেলাম তাহলে করো এখন রাস্তা বাদে ভিতরের জমির দৈর্ঘ্য মোট দৈর্ঘ্য ছিল 14 মিটার তাহলে 14 মিটার সেখান থেকে বাদ দিতে হবে কতটুকু আমার আমি বাদ দেব সেখান থেকে একবার এইটুকু একবার এইটুকু মানে একবার x আর একবার x তাহলে একবার x বাদ দাও আর একবারও x বাদ দাও হয়ে গেল আমার তাহলে এখানে প্রথমে আমি ধরিনি চলো এখানে ধরো যে ধরি প্রথমে লিখতে হবে এটা রাস্তাটি x মিটার চওড়া সমান সমান 14 বিয়োগ 2x এবং প্রস্থ কত বের হবে প্রস্থ হবে তোমার মোট আমার এখান থেকে এইটুকু হলো 12 মিটার কোনটুকু বলো তো সেই 12 মিটার হচ্ছে তোমার এইখান থেকে এই পুরো অবধি 12 মিটার তো এইখান থেকে আমার একবার বাদ দিতে হবে এইখান থেকে এইটুকু আর একবার বাদ দিতে হবে এইখান থেকে এইটুকু তাহলে এই দুই জায়গা থেকে এটা বাদ দেওয়ার পরে কি পাবো আমি ভিতরের এইটুকু পেয়ে গেলাম না এইটুকু যেহেতু এইটুকু বাদ হয়ে গেছে আর এইটুকু বাদ হয়ে গেছে তাহলে ভিতরের এইটুকু পেলাম তাহলে করো 12 বিয়োগ x বিয়োগ x 12 বিয়োগ 2x অর্থাৎ ভিতরের জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখো সমান সমান দৈর্ঘ্য হচ্ছে আমার 14 বিয়োগ 2x
গুণ প্রস্থ হচ্ছে আমার 12 বিয়োগ 2x, তাহলে এটা কি বর্গ মিটার। এবার আমার রাস্তার ক্ষেত্রফল বার করতে পারবো, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান, রাস্তার ক্ষেত্রফল কিভাবে বার করব বলতো, এই পুরোটুকুর ক্ষেত্রফল আমি জানতে পেরে গেলাম, সেটা বিয়োগ এই ভিতরের এইটুকুর ক্ষেত্রফল, বিয়োগ করলে এইটুকু পেয়ে গেলাম আমি, বুঝেছো? চলে করো। পুরোটুকুর ক্ষেত্রফল হচ্ছে এই যে এটা 168 বর্গমিটার, বিয়োগ বিয়োগ এটা 14 বিয়োগ 2x ইন্টু 12 বিয়োগ 2x, তাহলে আমি পেয়ে গেলাম এটা ক্ষেত্রফল রাস্তার। এখন প্রশ্নে বলেছে দেখো, প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়েছে, তাই তো? তাহলে কত টাকা খরচ হয় আমরা বের করি, x দিয়ে যেটা বেরোবে। প্রতি বর্গমিটার কত টাকা খরচ হয়? 20 টাকা। লেখো 1 বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হয় কত? 20 টাকা। তাহলে এই এত বর্গমিটার করতে কত খরচ হবে? তাহলে লেখো 168 বিয়োগ 14 বিয়োগ 2x ইন্টু 12 বিয়োগ 2x, এত বর্গমিটার রাস্তা তৈরি করতে খরচ হবে 20 গুণ এটা হচ্ছে তোমার 168 বিয়োগ 14 বিয়োগ 2x ইন্টু 12 বিয়োগ 2x, এত টাকা। তাহলে এই যে আমাদের এই টাকাটা বার হলো, এটা কি বার হলো? মোট, এটা তো রাস্তা ক্ষেত্রফল, তাহলে মোট রাস্তা তৈরি করতে এত টাকা খরচ হবে। তাহলে এই টাকাটাই না, এই টাকাটা যেটা বলে দিয়েছে প্রশ্নে, এই যে এই টাকাটা 1380 টাকা। তাহলে সমীকরণ গঠন করো। প্রশ্ন মতে 20 গুণ 168 মাইনাস 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x সমান সমান কত টাকা? দেখো 1380 টাকা। বা এবার কাটাকাটি করো, এই শূন্য কেটে যায়, 2 দিয়ে কাটো, 6 দুগুনি 12, 13 1 18, 9 দুগুনি 18। এবার পাতাও 168 মাইনাস 14 মাইনাস 2x ইন্টু 12 মাইনাস 2x সমান সমান 69, বা এই যদি আমি এই সংখ্যাটাকে সমান সমানের ওই দিকে নিয়ে যাই, ডান দিকে, চলো, তাহলে বাঁদিকে পড়ে থাকে মাইনাস 14 মাইনাস 2x 12 মাইনাস 2x
সমান সমান 69, এটা প্লাস ছিল, ডান দিকে গেলে মাইনাস 168, বা মাইনাস 14 মাইনাস 2x 12 মাইনাস 2x সমান সমান বিয়োগ করো 168 থেকে 69, 9 আর 9 18, 9 হাতে আমার 1, 1 2 7 8 9 10 11 12 13 14 15 16, 9 হাতে আমার 1 1 মিলে গেলে 0। তাহলে বড়টার চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস কত হবে 99। এবার দেখো সমান সমানের বাদিকে মাইনাস ডান দিকে মাইনাস কেটে যায়, বা লেখো এবার এইগুলো কাটাকাটি করতে হবে, এই মানে কাটাকাটি বলছি গুণ করতে হবে। 14 সঙ্গে একবার 12, 14 সঙ্গে একবার 2x, তারপরে আবার 2x এর সঙ্গে 12, আবার 2x এর সঙ্গে 2x, তাই তো এগুলো গুণ তো করতে পারো তোমরা। তাহলে 14 গুণ 12 করলে কত হয়, 4 দুগুণী 8, 2 একে 2, 4 একে 4, 1 একে 1, 168। প্লাসে মাইনাসে মাইনাস, এবার করতে হবে 14 গুণ, এবার এইটার সঙ্গে এইটা, চোদ্দ দুগুণী 28, 28x, তারপর আবার এবার এইটার সঙ্গে এইটা এবং এটার সঙ্গে এইটা, প্লাসে মাইনাসে মাইনাস, 12 কে 12, 12 দুগুণী 24x, মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণী 4 x স্কয়ার সমান সমান 99, বা এই 4x স্কয়ার আগে লিখে নিলাম আমি, আর 28x বড়টার জন্য মাইনাস, মাইনাস 28x এবং মাইনাস 24x, বড়টার জন্য মাইনাস, মাইনাসে মাইনাসে করতে হবে প্লাস, 8 আর 4 8 9 10 11 12, 12 2, 12 2 হাতে আমার 1, 2 1 3 4 5, 52x, আর এখানে থাকলো যেটা সেটা হচ্ছে প্লাস 168 মাইনাস 99 সমান সমানের ডান দিকে ছিল, আমি বাদিকে নিয়ে আসলাম, তাই প্লাস ছিল বাদিকে মাইনাস হয়ে গেল, সমান সমান 0, সমান সমানের ডান দিকে কিছুই রাখলাম না। এবার পরের লাইন করো, 4x স্কয়ার মাইনাস 52x, তারপর হচ্ছে বড়টার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে করতে হবে মাইনাস, 168 থেকে যদি আমি 99 বিয়োগ করে দিই, 9 আর কত হলো 18, 9 আর 9 18, হাতে আমার 1, 9 আর 1 10, 11 12 13 14 15 16, 6 হাতে আমার 1 1 মিলে গেলে 0, 69 সমান সমান ডান দিকে 0। বা এবার মিডল টার্ম কিভাবে করতে হবে জানো তোমরা, দেখো এই পাশে দু কাচাতে যে দুটো সংখ্যা থাকে, মানে এক্স স্কোয়ারের যেটা সহগ সেইটা গুণ যেটা ধ্রুবক রাশি রয়েছে শুধুমাত্র, যার সঙ্গে কোনো চলরাশি নেই, সেই দুটোকে আমরা গুণ করি, গুণ করে তার লসাগু করি এখানে, তাই তো। তাহলে এখানে দেখলাম যে এক্স স্কোয়ারের সহগ রয়েছে 4 এবং ধ্রুবক সংখ্যাটা কত 69, তাহলে আমরা এই দুটোকে করব গুণ, গুণ করার পর লসাগু করব। তাহলে দেখো 4 গুণ 69, এটা করলে কত হয় দেখো তো, সেটা যা হলো আমরা লসাগু করি, 2 তো লসাগু করলে কত হবে, 2 দিয়ে যায়, 2 দুগুণী 4, তাই তো, গুণ 69, আবার 2 দিয়ে যায়, 2 একে 2 গুণ 69, এবার শুধু 69 রয়েছে, তাই তো। তাহলে এবার 3 দিয়ে কাটো,
মানে 3 দিয়ে লসাগু করো, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 23। তারপর 23 কে আর যায় না, তাহলে আমরা পেলাম 2 2 3 আর 23। তাহলে এবার দেখো তো, যদি আমি 6 যদি করি, 3 দুগুণী 6 আর 23 কে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই এটা, তাহলে একটা তো আমি কি পাচ্ছি 3 দুগুণী 6, আর একটা পাচ্ছি 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 46। একটা 6 পেলাম আর একটা 46 পেলাম। এবার 46 থেকে যদি 6 বাদ দিয়ে দেওয়া হয়, দেখেছো তাহলে 52 পাওয়া যাচ্ছে। না, 52 পাওয়া গেল না তো। তাহলে যোগ বিয়োগ না, 52 পাবোই বা কি করে, 46 তো 52 থেকে ছোট। তাহলে আমি যোগ করি, বিয়োগ করছিলাম ফালতু। যদি যোগ করি তাহলে 6 আর 6, 12 2, হাতে আমার 1, 4 আর 1 5, 52। তাহলে আমি যোগ করব, তাহলে করো 4x স্কয়ার, 52x টা মাইনাস আছে তাই তো, বড়টা হচ্ছে, তাহলে মাইনাসই রাখতে হবে, মাইনাস 46x, তারপরে যোগ করতে হবে, তাহলে এটা চিহ্ন মাইনাস রাখতে হবে, 6x যোগ 69 সমান সমান 0। বা 4 যদি 4 তো কমন নেওয়া যাবে না, 2 কমন নাও, 2x, তাহলে 2 দুগুণী 4x মাইনাস 2 1 2, 3 দুগুণী 6, 13। এখান থেকে কমন নাও, মাইনাস 3, তাহলে 3 দুগুণী 6x মাইনাস 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 23। ও এটা 23, ওহো দেখো এইটা 13 ভুল করে লিখে দিয়েছি আমি। এখানে কি হবে বলো তো, আমি তো 2 কমন নিয়েছিলাম, তাহলে এখানে হবে 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 23 সমান সমান 0। বা 2x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 23 সমান সমান 0। বা 2x মাইনাস 3 সমান সমান 0। বা 2x মাইনাস 23 সমান সমান 0। বা 2x সমান সমান 3, বা x ইকুয়ালস টু 3/2। যদি আমি ভাগ করি, 2 1 2, 2 3 1, দশমিকের জন্য একটা 0, 10, 5 দুগুণী 10। বা এখানে যদি করি 2x সমান সমান 23, বা x সমান সমান 23/2, আর যদি 23/2 যদি আমি ভাগ করি, 2 1 2, 3 চলে আসলো, 2 1 2, 2 3 1, দশমিকের জন্য একটা 0, 10, 5 দুগুণী 10। তো একটা মান আমি উত্তরে পেলাম 11.5, আর একটা x এর মান পাচ্ছি আমি 1.5। তাহলে আমি কি করে বুঝবো যে x এর আসল মান কি হবে, 1.5 হবে নাকি 11.5 হবে? যদি এখানে আমরা মাইনাস 11.5 পেতাম, তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারতাম যে যেহেতু এক্সটা যে কোনো কিছুর একটা দৈর্ঘ্য, তাই তো, আর দৈর্ঘ্য কোনো সময় ঋণাত্মক হতে পারে না, তাই দৈর্ঘ্য কোনো সময় যদি ঋণাত্মক না হবে তাহলে 11.5 হতে পারেই না। কিন্তু এখানে দেখা গেল কি যে দৈর্ঘ্য এখানে ধনাত্মকেই রয়েছে 11.5, আর এইখানে যে 1.5 পেয়েছি সেটাও ধনাত্মকেই রয়েছে। এবার আমাদের বুঝতে হবে যে এক্সটা তো রাস্তাটা কত চওড়া সেটা,
তাহলে রাস্তাটা যদি 11.5 মিটার চওড়া বলি সেটা কি হবে, নাকি রাস্তা 1.5 মিটার চওড়া সেটা বলবো? তাহলে আমি যদি আঁকার চেষ্টা করি, ছবিতেই দেখো তুমি, যদি আমি বলি তোমাকে, এই প্রথমে এটা বোঝো, 1.5 মিটার যদি রাস্তা চওড়া হয়, এক্স এর মান পেয়েছি আমি 1.5, যদি তোমাকে বলি যে এই যে ছবিটা আমরা এঁকেছিলাম, এইখানে তুমি ছবিটা যদি আমি আবার আঁকি, মনে করো এই ছবিটাতে, মনে করো এবার মনে করো যে আমরা এই ছবি দেখব, এই ছবিটাতে তুমি কি চারি কাছা দিয়ে রাস্তা ছাড়তে বলেছে প্রশ্নে, যে সমান চওড়া রাস্তা তৈরি করা হয়েছে, তাই তো? বাগানটির ভিতরে চারদিকে, পুরো চারদিক জুড়ে সমান চওড়া রাস্তা আছে। তো একটা এক্স এর মান আমরা পেয়েছি, এক্স সমান সমান, একটা পেয়েছি আমি 1.5, আর একটা এক্স সমান সমান পেয়েছি 11.5। তা এবার যদি আমি বলি তুমি এই ছবিটাতে রাস্তার চারদিকে কি 1.5 মিটারের রাস্তা চওড়া তুমি রাস্তা বানাতে পারবে? এটা তো তোমার জমি, তাহলে জমির চারদিকে 1.5 মিটার করে রাস্তা ছাড়ো। তুমি বলবে হ্যাঁ, এইদিকে 1.5 মিটার এই যে ছাড়লাম, এইখানে যে ছাড়লাম, এই দিক দিয়েও 1.5 মিটার এরকম করে ছাড়লাম, এরকম করে ছাড়লাম, এদিকেও এরকম করে ছাড়লাম, এই যে ছাড়লাম, আর এই যে ছাড়লাম, ছেড়ে এই যে আমি রাস্তা তৈরি করে দিলাম, এই যে মনে করো রাস্তা তৈরি করে দিলাম আমি, এই যে আমার রাস্তা হয়ে গেল। চারি কাছা দিয়ে আমি কতটুকু ছাড়লাম? 1.5 মিটার করে জায়গা আমি ছেড়ে দিতে পারলাম। এটা কত? 1.5 মিটার করে চওড়া জায়গা আছে চারিদিকে। তো এইটা তো করাই যাবে। এবার আমি যদি, এটা ছিল কত তোমার 14 মিটার পুরো, কি 14 মিটারটা কি তোমার বাগানের দৈর্ঘ্য, পুরো বাগানটার দৈর্ঘ্য 14 মিটার, সেখান থেকে তুমি রাস্তা ছেড়েছো। এবার যদি আমি বলি তোমার বাগান আবার আঁকো, এখানে এই যে আবার আমি বাগান আঁকলাম। এবার এই বাগানে যদি বলি তুমি চারি কাছা দিয়ে 11.5 মিটার করে জায়গা ছাড়ো। এবার 11, এবার এই ক্ষেত্রে বলা হচ্ছে, এই ক্ষেত্রে 11.5 মিটার করে জায়গা কি ছাড়তে পারবে? কারণ যেহেতু জানো তুমি বাগানটা চওড়া কতটুকু চওড়া, বাগানটা আমি জানি 14 মিটার করে চওড়া রয়েছে। এবার তুমি যদি 11.5 মিটার করে ছাড়তে চাও, মনে করো যে আমি ছাড়লাম এখান থেকে শুরু করি, 11.4 মিটার মনে করো এই অবধি হলো, এই অবধি রাস্তা ছাড়বো আমি, তাহলে কেবল এই অবধি ছাড়তে পারলাম। তো এই অবধি মনে করো রাস্তাটা ছাড়লাম, এক পাশে ছাড়া হলো কেবল। এবার রাস্তাটা যদি বলি এই ডান দিকের থেকে, এবার এই ডান দিকের থেকে ছাড়ো, তো এই ডান দিকের থেকে যদি আমি অন্য কালিতে দেখাই তোমাদের, এই ডান দিকের এ তো কেবল তুমি একদিকে ছাড়লে রাস্তা, তাই তো? তাহলে এবার দাঁড়াও, এই যে একদিক দিয়ে ছাড়লে, এইবার ডান দিকেও তো ছাড়তে হবে, রাস্তা চারি কাছা দিয়ে আছে। এবার তুমি এইটুকু, এবার ডান দিক দিয়ে তুমি এইখান থেকে 11.5 কি করে ছাড়বে জায়গা? মোট জায়গায় ছিল 14 মিটার, 11.5 মানে তো এই ভিতরে ঢুকে যেতে হবে আবার, তো অত জায়গা নেই তো আমার কাছে, মোট এইটুকু পড়ে রয়েছে। আর এইটুকু কত? 11.5 যদি এই দিক দিয়ে ছেড়ে দাও, এই আর 3 মিটার মতো পড়ে রয়েছে এখানে জায়গা, তাই তো? 3.5, কারণ এই যে মোট 14 মিটার ছিল, সেখান থেকে 11.5 ছেড়ে দিয়েছি, 2.5 মিটার পড়ে রয়েছে আর জায়গা আমার কাছে। তাহলে এইটুকু শুধু 2.5 মিটার রয়েছে, তাহলে এই দিক দিয়ে আমি কি করে আবার চারিকাছে দিয়ে রাস্তা সমান করার জন্য 11.5 মিটার আবার ছাড়তে পারবো? ছাড়তে পারছি না আমি। তার জন্য কি বুঝলাম, যে আবার এই উপর দিয়েও তো তুমি ছাড়তে পারবে না, তাই তো? উপর দিয়ে মনে করো যে উপর দিয়ে এইভাবে ছাড়তে আসলে এই 11.5 মনে করো এইটুকু হয়ে গেল। এবার নিচে দিয়ে কি করে তুমি আবার 11.5 ঢুকে যাচ্ছে আবার ওই রাস্তার মধ্যেই। তাহলে আমরা বুঝলাম কি, যে রাস্তা এরকম চারিকাছে দিয়ে 11.5 মিটার করে ছাড়া সম্ভব না। তাহলে এক্স এর মান কি এই 11.5 হতে পারে? আমরা বলবো যে এক্স এর মান 11.5 হতে পারে না। তাহলে এক্স এর মান কি হবে? সবসময় এক্স এর মানটা কি দাঁড়াবে? 1.5 মিটার। আশা করি তোমাদের আমি বুঝাতে পারলাম। তো এই জায়গাটা আমি মুছে দিই এখন।
তো লেখো যেহেতু x এর মান 11.5 মিটার হতে পারে না, তাই x এর মান 1.5 মিটার হবে, অর্থাৎ রাস্তাটি 1.5 মিটার চওড়া। তাহলে আমরা অঙ্কটার উত্তর লিখতে পারলাম। এবার 8 দাগের অঙ্কটা করব। 8 দাগে বলেছে বারোশো বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে 40 সেন্টিমিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো আয়তক্ষেত্র আঁকো। এটা একটা আয়তক্ষেত্র, এত বড় আঁকে কোনো লাভ নেই, একটু ছোট আঁকো। এবার আয়তক্ষেত্রের কি বলেছে, জমি দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার হলো দৈর্ঘ্য, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তার মানে মনে করো কর্ণ একটা আমরা আঁকলাম, এখান থেকে এদিকে একটা কর্ণ আঁকলাম, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তো এইখানে একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। কর্ণের উপর তাহলে এটা একটা বর্গক্ষেত্র হলো, বুঝেছো? কি বলছে এবার, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই যে কর্ণের উপর যে আমরা বর্গক্ষেত্র আঁকলাম তার ক্ষেত্রফল কি হবে হিসাব করে লিখতে হবে। তোমরা যদি একবার ছবি বুঝে যাও না এই অঙ্কের, যে ছবি কিভাবে আঁকতে হবে, একবার যদি ছবি এঁকে ফেলো তার মানে ভাববে যে অঙ্কর উত্তর মিলিয়ে দিতে পারবে। তো আমি এই লাল অংশের ক্ষেত্রফল হিসাব করবো আর লিখে দেবো যে এত ক্ষেত্রফল হয়েছে। আর এইখান থেকে যে 1200 বর্গ সেমি বলেছে সেটা কিসের ক্ষেত্রফল বলতো, সেটা হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এবার যদি আমি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি, প্রস্থ যদি ধরি আমি 1 সেমি, এবার দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা পাবো ক্ষেত্রফল, যেটা বলে দিয়েছে 1200 বর্গ সেমি। তো এখানে একটা সমীকরণ গঠন করব যেটা 1200 বর্গ সেমি হবে সমীকরণে, সেখান থেকে x এর মান পেয়ে যাব। x এর মান এখানে বসিয়ে দেব, x এর মান বসালে আমরা কি পেতে পারি বলো তো, এর প্রস্থ পেয়ে গেলাম, প্রস্থ পেলে আমরা এইখানে যেটা এইটা পেলাম সেটাই এইখানের এইটার মান, এই বাহুটার মান। তাহলে যদি আমি এইখান থেকে এই একটা ত্রিভুজ মনে করি, তাই তো, যদি আমি এটা এবার একটা ত্রিভুজ মনে করলাম, কারণ এটা ত্রিভুজের মতো হয়ে গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলের, তো এইখানে এইটা হয়ে গেল তার অতিভুজ। আর যেহেতু এই মানটা x এর মানটা পেয়ে যাব, তাহলে এইটাও যেটুকু দৈর্ঘ্য, এইটাও যেটুকু, এইটুকুও সেইটুকু, কারণ এটা আয়তক্ষেত্র,
তাহলে এইটুকু পেয়ে গেলাম, আর এইটুকুও জানি কত 40 সেমি। আর এইটা কি হয়ে গেল, অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেটা বার করলে সেখান থেকে সমাধান করলে এই অতিভুজের মান পেয়ে যাব। যেই আমরা এই অতিভুজটার মান পেয়ে গেলাম, তার মানেই আমরা এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, তাই তো? এই বর্গক্ষেত্রের যদি একটা বাহু পেলাম, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার করে দাও, পুরো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। ব্যাস, হয়ে গেল অঙ্ক। করো। তাহলে এবিসিডি আকারে লিখে ফেলো। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ধরি আয়তাকার জমির ক্ষেত্র প্রস্থ সমান সমান কত, x সেন্টিমিটার। তাহলে এটা x সেন্টিমিটার। প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত, 40 সেন্টিমিটার। দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে x সেন্টিমিটার সমান সমান কত বলে দিয়েছে, ক্ষেত্রফল কত, 1200 বর্গ সেমি। বা x এর মান বার করো, এই শূন্য কেটে যায়, x সমান সমান 12/4, 3 এ 4 12, 30। অতএব x ইকুয়ালস টু 30। তাহলে প্রস্থ পেয়ে গেলাম কত, x এর মান হলো 30 সেন্টিমিটার। তাহলে আমরা যেহেতু এই ডান দিকেটা 30 সেন্টিমিটার হয়েছে, তাই বাঁ দিকের এই বাহুটার দৈর্ঘ্য কত, বাঁ দিকের বাহুটার দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। তাহলে এবার আমরা এতে ঢুকে যাই, এইটাও জানি, এটাও জানি। তাহলে এই অতিভুজ জানি না, শুধু অতিভুজ বের করব। এখন পিথাগোরাসের উপপাদ্য, প্রয়োগ করে পাই অতিভুজ স্কয়ার মানে কি, এই এসি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার কত, এই 30 এর স্কয়ার, ভূমি স্কয়ার কত, এই 40 এর স্কয়ার। তাহলে অতিভুজ মানে হচ্ছে তোমার এসি স্কয়ার। লম্ব স্কয়ার মানে কতটুকু জায়গা, লম্ব মানে হচ্ছে তোমার 30 সেমি। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি কতটুকু, 40 সেমি। বা এসি স্কয়ার সমান সমান 30 এর স্কয়ার করলে 900 প্লাস 4 4 16 0 0। বা এসি ইকুয়ালস টু এসি স্কয়ার সমান সমান এই 0 0 0 এই 0 0 0, 6 আর 9 করলে কত হয়, 15 5, হাতে আমার 1 1 আর 1 2, 2500। বা এসি সমান সমান √2500। এবার 2500 রুট মানে কি, এসি সমান সমান 5 5 25 হয়, তো তাই 5 হবে, আর একটা শূন্য দিয়ে দিই, 50 গুণ 50। তাহলে আমরা কি পেলাম, যে এখান থেকে দুটো 50 থেকে একটা 50 বাইরে আসবে। অতএব এসি সমান সমান 50 সেন্টিমিটার।
অতএব কর্ণের বর্গক্ষেত্রে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু কত হবে? কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল 50 সেন্টিমিটার। এবার লিখো, যেহেতু কর্ণের দৈর্ঘ্যই হলো বর্গক্ষেত্রের একটি বাহু, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার সমান সমান কত? বাহু 50 সেমি করে আছে, স্কয়ার সমান সমান 5 5 25 0 0 বর্গ সেমি। তাহলে 2500 বর্গ সেমি হলো আমাদের উত্তর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। উত্তর দেখো তো মিলেছে নাকি একবার দেখি। কোষে দেখি 15.1 বার করি। কোষে দেখি 15.1 এর 8 দাগ। তাহলে কত উত্তর হলো? 2500 বর্গ সেমি।